একজন মুমিন পুরুষ, একজন মুসলিম নারী, একজন মুসলিম পুরুষ যদি হিজাবের বিধান তার ব্যক্তিগত জীবনে, পারিবারিক জীবনে, সামাজিক জীবনে, রাষ্ট্রীয় জীবনে বাস্তবায়ন করতে চায়, তাহলে এই 14টা ধাপ এবং 14টা উপকরণ, 14টা উপাদান তার লাগবে। নতুবা সে চাইলেও শতভাগ হিজাবের বিধান, পর্দার বিধান বাস্তবায়ন করতে পারবে না। আসুন আমি প্রথমে আপনাকে একটা তালিকা শোনাই 14টা, তারপরে সময় সাপেক্ষে অল্প সময় বিশ্লেষণ। 1 নম্বর উপকরণ হলো একজন মানুষের 7টি অঙ্গের হেফাজত করতে হবে, এটা তার প্রথম উপকরণ। 2 নম্বর, নারী এবং পুরুষের ব্যক্তিত্ব রক্ষা করে চলতে হবে। একজন নারীর আলাদা ব্যক্তিত্ব থাকবে, একজন পুরুষেরও আলাদা ব্যক্তিত্ব থাকবে, ব্যক্তিত্ব রক্ষা করে চলতে হবে। 3, নারী এবং পুরুষের স্বাতন্ত্র্য বজায় রেখে চলতে হবে। নাম শুনলে যেন বোঝা যায় লোকটা নারী, নাম শুনলে যেন বোঝা যায় লোকটা নারী, চলাফেরার গতিতেই যেন বোঝা যায় লোকটা নারী বা পুরুষ, পোশাকের ধরনেই যেন বোঝা যায় লোকটা নারী বা পুরুষ। তার পরিচয় দেওয়া লাগবে না আমি নারী, পরিচয় দেওয়া লাগবে না আমি পুরুষ, এরকম স্বাতন্ত্র্য রক্ষা করে চলতে হবে। 4, নারী পুরুষের পোশাকের বিধান পূর্ণাঙ্গ বাস্তবায়ন করতে হবে। পুরুষদেরকে আল্লাহ যতটুকু ঢাকার জন্য বাধ্য করেছেন ততটুকু বাধ্য হয়ে চলতে হবে, নারীদেরকে যতটুকু বলেছেন ততটুকু বাধ্য হয়ে চলতে হবে। পোশাকের বিধান যদি নারী পুরুষ উভয় তার অবস্থার আলোকে বাস্তবায়ন করে, তাহলে পর্দার পূর্ণাঙ্গ রূপ সে পালন করতে পারবে। 5 নম্বর, শক্তিশালী পারিবারিক বন্ধন। পরিবার যদি শক্তিশালী না হয়, পারিবারিক বন্ধন যদি শক্তিশালী না হয়, তাহলে পর্দার বিধানের কমান্ড দেওয়ার কোনো লোক থাকবে না। কোনো মেয়ে বেপর্দায় চলবে, কেউ কোনো কমান্ড দিতে পারবে না, তাহলে তো আর কোনো এই বিধান বাস্তবায়নের কেউ থাকবে না। এজন্য পারিবারিক বিধানটাকে অধিক শক্তিশালী করতে হবে। তারপরে 6 নম্বর, অনুমতির বিধান বাস্তবায়ন করতে হবে। আমরা ব্যক্তিগতভাবে থাকি, পারিবারিকভাবে থাকি, যেখানে যে অবস্থায় থাকি, একজন আরেকজনের কাছে প্রবেশ করতে চাইলে অনুমতি নিতে হবে। 7, লজ্জার মূল্যায়ন করতে হবে আর বেহায়ার অপনোদন করতে হবে। কারোর মধ্যে লজ্জা থাকলে তাকে প্রশংসা করতে হবে, লজ্জাহীন মানুষকে তাকে লজ্জা আনার ব্যাপারে আহ্বান করতে হবে, লজ্জাহীন মানুষদেরকে তিরস্কার করতে হবে যে তোমার এই আচরণ, এগুলো থেকে বেরিয়ে আসতে হবে। লজ্জা যখন থাকবে না, বেহায়া যখন সয়লাভ হবে, তখন পর্দার কোনো দাম থাকবে না, যেমনটা আমরা বর্তমান সমাজে দেখতে পাচ্ছি। তারপরে 8, যুবক এবং যুবতীদেরকে দ্রুত বিয়ের ব্যবস্থা করতে হবে। যদি নারী প্রাপ্তবয়স্ক হয় তাকে বিয়ে দিতে হবে, ছেলে যদি প্রাপ্তবয়স্ক হয় তাকে বিয়ের ব্যবস্থা করতে হবে। এই বিয়ের ব্যাপারে কোনো ধরনের দেরি করা, অবহেলা করা, এটা সমাজে পর্দার অবমূল্যায়ন একটা বড় কারণ। তারপরে 9 নম্বর, বিধবাদের বিয়ের ব্যবস্থা করতে হবে। যে সমাজে একজন বিধবা থাকবে, তার স্বামী মারা গেছেন অথবা স্বামী তালাক পেয়ে গেছেন, এমন হতে পারে, এই মহিলাকে বিয়ের ব্যবস্থা করতে হবে পর্দার বিধান যদি আপনি বাস্তবায়ন করতে চান। তারপরে 10 নম্বর হলো, স্বামী তার স্ত্রীকে রেখে অথবা স্ত্রী তার স্বামীকে রেখে দীর্ঘদিন প্রবাসে বা দূরে থাকা যাবে না। যদি দীর্ঘদিন দূরে থাকে, তাহলে ওই সমাজে জেনায় প্রসার ঘটবে এবং পর্দার লঙ্ঘন হবে। 11 নম্বর, বহু বিবাহের প্রশংসা করতে হবে। যাদের শারীরিকভাবে এবং আর্থিকভাবে সক্ষমতা আছে, তারা যদি একাধিক বিয়ে সামাজিকভাবে ইসলামের বিধান মেনে করে, কোনোভাবেই এটাকে নেগেটিভ দৃষ্টিকোণ থেকে দেখা যাবে না, বরং আমরা প্রশংসা করব। আমি পারি না, তুই করেছিস, আলহামদুলিল্লাহ। আমি 2টা মেয়ের দায়িত্ব নিতে সক্ষম না, তুই পাচ্ছিস, আলহামদুলিল্লাহ। এভাবে এটাকে নিন্দার দৃষ্টি নয়, বরং প্রশংসার দৃষ্টিতে দেখতে হবে। 11 নম্বর, নারী শিক্ষার বৃদ্ধি করতে হবে। নারীকে কোরআনের শিক্ষা, হাদিসের শিক্ষা, হিজাবের শিক্ষা, ইসলামের শিক্ষায় শিক্ষিত করলে তাহলে তার নিজের মূল্য সে বুঝতে পারবে এবং সে পর্দার বিধান মেনে চলবে। এরপরে শিক্ষার ক্ষেত্রে অবশ্যই নারীকে আলাদা, পুরুষকে আলাদা। প্রাপ্তবয়স্ক হলে সহশিক্ষা মুক্ত না করলে পর্দার বিধান সমাজে বাস্তবায়ন করা কোনোভাবেই সম্ভব হবে না। যখনই একজন ছেলে প্রাপ্তবয়স্ক হবে, মেয়ে প্রাপ্তবয়স্ক হবে, তখন তার শিক্ষা প্রতিষ্ঠান থাকবে আলাদা। একান্তই যদি অসম্ভব হয়, প্রতিষ্ঠান এক হলেও ক্লাস কক্ষ আলাদা, এমনটি যদি না হয়,
তাহলে প্রাপ্ত বয়স্ক থেকেই সে পর্দার বিধান, যে নারী আলাদা পুরুষ আলাদা, তাদের চলন আলাদা, তাদের স্থান আলাদা, এই শিক্ষা যদি আমরা আগে থেকে দিতে না পারি তাহলে পর্দার বিধান বাস্তবায়ন করা সম্ভব হবে না। 12 নম্বর, নারী পুরুষের অবাধ মেলামেশার কঠোর প্রতিরোধ করতে হবে। সেটা আমি ব্যক্তিগতভাবে পারি করব, সামাজিকভাবে পারি করব, নাহলে রাষ্ট্রীয়ভাবে রাষ্ট্রের দায়িত্বশীলদের এটা করতে হবে। কোনোভাবেই নারী এবং পুরুষকে অবাধে একত্রে একই জায়গায় বিভিন্ন অনুষ্ঠানে অংশগ্রহণ করতে দেওয়া যাবে না। যদি হয় তাহলে পর্দা কোনোভাবেই পালন করা যাবে না। 14 নম্বর পয়েন্টটা হলো সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ, পর্দা লঙ্ঘন আর জেনা প্রসরণ। এই দুইটা জিনিস হয় বেশিরভাগ ক্ষেত্রে ব্যক্তিগতভাবে, মানুষের চক্ষুর অন্তরালে। আর মানুষের চক্ষুর অন্তরালে এক কথায় গোপনীয় পাপ থেকে বাঁচার সবচেয়ে সেরা মাধ্যম আল্লাহর ভয়। যদি নারীর মধ্যে পুরুষের মধ্যে আল্লাহর ভয়, আখিরাতের ভয়, জাহান্নামের ভয় এটাকে জাগ্রত করা না যায় তাহলে পর্দার বিধান আপনি সামাজিকভাবে, ব্যক্তিগতভাবে, পারিবারিকভাবে কোনোভাবেই কোনোদিন বাস্তবায়ন করতে পারবেন না। এজন্য আমাদের বেশি বেশি আল্লাহকে ভয় করতে হবে, আখিরাতকে ভয় করতে হবে, জাহান্নামকে ভয় করতে হবে, নিজের কর্মফলের ভয় করতে হবে। যদি আমরা এই 14টা পয়েন্ট আমাদের সকল ক্ষেত্রে বাস্তবায়ন করা সম্ভব হয় তাহলে আমাদের সমাজটা হবে একটি ইসলামী সমাজ, ইমানি সমাজ, চক্ষু হেফাজতের সমাজ, লজ্জাস্থান হেফাজতের সমাজ, আর জেনা প্রতিরোধের একটা সমাজ। এই 14টা পয়েন্ট আমাদের সকলের মূল্যায়ন করতে হবে। আল্লাহ আমাদের